সাসপেন্স স্টেশন। In Suspense Station, we tell you horror, ghost, suspense, detective, thriller, supernatural stories written by famous writers all around the world. So, listening to this channel means reading some classical books. সাসপেন্স স্টেশনের বিশেষ নিবেদন রাজা প্রতাপাদিত্যের রাজত্বের পটভূমিতে রচিত গল্প রেবতী। লেখক বাবলু ভঞ্জ চৌধুরী। গল্পটি লেখকের ঢেউ.blogspot.com এই ব্লগে প্রকাশিত। ষোড়শ শতকের শেষ দশক থেকে সপ্তদশ শতকের প্রথম দশক পর্যন্ত বাংলায় এক স্বাধীন ও প্রবল পরাক্রমশালী রাজা ছিলেন রাজা প্রতাপাদিত্য। তাঁর রাজ্যের নাম যশোহর। রাজধানী বর্তমান বাংলাদেশের শ্যামনগর উপজেলার অন্তর্গত ধুমঘাটে। ব্রিটিশ আধিকারিক ওয়েস্টল্যান্ডের রিপোর্ট এবং জেসুইট পাদ্রীদের ডায়েরি হতে জানা যায়, প্রতাপের রাজ্য বিস্তৃত ছিল উত্তরে বিহার, পূবে ঢাকা, বিক্রমপুর, চন্দ্রদ্বীপ বা বরিশাল, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে তৎকালীন কৃষ্ণনগর রাজ্যসীমা পর্যন্ত। নিজের রাজ্য ও স্বাধীনতাকে টিকিয়ে রাখতে আমৃত্যু তিনি যুদ্ধ করে গেছেন। বঙ্গোপসাগর ও সুন্দরবনের কোলে ধুমঘাট, ঈশ্বরীপুর, নকিপুরে গড়ে তুলেছিলেন এক অনিন্দ সুন্দর নগরী। বাংলাদেশের শ্যামনগরের ঈশ্বরীপুরে আজও তার অতিথিশালা, যা হাবশিখানা নামে পরিচিত, তার ভগ্নাবশেষ রয়েছে। প্রতাপাদিত্য ঈশ্বরীপুরে অবস্থিত ৫১ পীঠের এক পীঠ মা যশোরেশ্বরী কালী মন্দিরের সংস্কার করেছিলেন। এই গল্পে ব্যবহৃত কুশলী ক্ষেত্র জায়গাটা আধুনিক বাংলাদেশের কুশুলিয়া গ্রামে। যশোর খুলনার প্রখ্যাত ইতিহাসকার সতীশচন্দ্র মিত্রের মতে ওই গ্রামের মাঠেই মোগলদের সাথে শেষ যুদ্ধ হয়েছিল প্রতাপের পুত্র উদয়াদিত্যের। উদয়াদিত্যের মৃত্যুও হয় ওই যুদ্ধে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি প্রতাপাদিত্যের পারিবারিক ঘটনা নিয়ে রচিত। প্রতাপাদিত্যের ওপর প্রথম গ্রন্থ রচিত হয় ১৮০১ সালে। প্রতাপাদিত্য চরিত নামে বইটি রচনা করেন রামরাম বসু। রামরাম বসুর বয়ানে জানা যায়, বাংলার মোগল সুবেদার মানসিংহের পুত্র জগৎ সিংয়ের বিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রতাপাদিত্য বর্তমান বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে। প্রখ্যাত মোগল ইতিহাসকার স্যার যদুনাথ সরকার কর্তৃক প্যারিস মিউজিয়ামে আবিষ্কৃত হস্তলিখিত ডায়েরি বাহারিস্তান ই গায়েবী লিখেছিলেন প্রতাপাদিত্যের সঙ্গে সরাসরি যুদ্ধ করা মোগল সেনাপতি মির্জা নাথান। স্যার যদুনাথ সরকারের মতে মির্জা নাথান তার ওই ডায়েরি লিখেছিলেন ঈশ্বরীপুরের সন্নিকটে খাগড়াঘাট নামক স্থানে বসে। মোগলের কাছে পরাজিত বাংলার অন্যান্য রাজা যেমন ঈশা খাঁর পুত্র মুসা খাঁ প্রমুখ সহযোগে বিপুল বিরাট মোগল বাহিনীর চতুর্মুখী আক্রমণে মির্জা নাথানের সঙ্গে যুদ্ধে শেষ পর্যন্ত প্রতাপাদিত্যের পতন হয়। গল্প পাঠে আমি বাবলু। রেবতী এবং ছলার ভূমিকায় দিলরুবা রুবি, রাজা প্রতাপাদিত্যের ভূমিকায় সাহিত্য ভঞ্জ চৌধুরী, বিজয়রাম ভঞ্জ ও অন্যান্য চরিত্রে বাবলু। শব্দগ্রহণ ও স্পেশাল ইফেক্টস কাব্য, অনুষ্ঠান ভাবনা ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা ক্যামেলিয়া। কুশলী ক্ষেত্রে সন্ধ্যা নেমেছে। শূন্য ক্ষেত্রের চারদিকে বৃক্ষচক্রের আধার পাতলা করে ধীরে উঠছে চাঁদ। সারাদিনের তাপদাহের পর
সন্ধ্যার বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বৃক্ষরাজি। নির্জন নিরিবিলি ক্ষেত্রের সীমানায় জলপাইয়ের গাঢ় ছায়ায় শ্বেত ইরানি ঘোড়ার পিঠে বসে একাকী যুদ্ধ ছক কষছে বিজয়রাম ভঞ্জ। ঠিক সেই সময় বাতাসে রেশমি নরম ছোঁয়ার মতো ভেসে এলো ঘোড়ার নাসিকা টানার শব্দ। 21 বছরের যুবক বিজয়রাম বিস্মিত ও চমকিত হল। সে ছাড়া আর কারো এখানে থাকার কথা নয়। আজ সকালের খবর মানসিংহের সেনারা শালিখা পর্যন্ত পৌঁছিয়েছে। প্রতিহতকারীদের চোখ এড়িয়ে ইছামতি আর যমুনা নদী পার হয়ে এর মধ্যেই এত ভিতরে তাদের পৌঁছে যাওয়া অসম্ভব। শব্দের উৎস অনুসন্ধানে তাই বিজয়রাম ঘোড়ার পিঠ থেকে সন্তর্পণে নেমে পাশের বন সদৃশ বাগানে ঢুকল। এলো কেশের মতো আধার বিছায়েছে বিস্তীর্ণ বনতলে। ঊর্ধ্বতলে গাছের শাখা প্রশাখা উদীয়মান চাঁদের রূপলি মায়ায় উদ্ভাসিত। ঘোড়ার সেই ঘর ঘর ডাকটি প্রগাঢ় থেকে প্রগাঢ় শান্ত ঘুমের মতো শান্ত করে দিচ্ছে বিজয়রামের সমস্ত অন্তঃকরণ। আনারস বনের বিছানার ওপর ঝাঁকড়া জলপাই গাছের গোড়ার ফাঁকা জায়গায় জ্যোৎস্না আর আধার কাঁপিয়ে একটা নড়াচড়া চোখে পড়ল বিজয়রামের। একটি হৃষ্টপুষ্ট ঘোড়া ঘাস খাচ্ছে। কার ঘোড়া ওটা? উন্মুখ বিজয়রাম এগিয়ে চলে সেদিকে। স্নিগ্ধ বনতলের গন্ধের সাথে ঘোড়ার গন্ধটিও ভেসে আসে, বেশ পরিচিত। বিজয়রাম ভাবতে ভাবতে একতাল কাঁঠাল বাগানের মধ্যে দিয়ে চলতে থাকে। তখনই পাশের ঝোপ থেকে বেরিয়ে বিজয়ের পথের ওপর দাঁড়ায় একটি যুবতী। তার স্থির দেহরেখার পাশ দিয়ে আলোর ফোয়ারা ছড়াচ্ছে পশ্চাদের চাঁদ। বিজয়রামের চিনতে ভুল হলো না। তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে মৃদুভাবে বলতে লাগল, ঘোড়ার গন্ধ পেয়েই বুঝেছিলাম, কিন্তু যুদ্ধের এই প্রান্তরে এভাবে একাকী আসার কি মানে রেবতী? এক লহমায় মুখের আভরণ খুলে ফেলল যুবতী। আমি কি যুদ্ধে পারঙ্গম নই? সে কথা বলিনি, কিন্তু এই যুদ্ধে তুমি নির্দেশিত নও। তাহলে খাজা কামাল আমাকে বলতেন। না, আমি যুদ্ধে আসিনি বিজয়। শুধু শেষবারের মতো একটা অনুরোধ নিয়ে এসেছি, হাত দুটো দাও একটিবার। যুবতী দেহ কুঞ্চিত করে 2 হাত ভিক্ষা মাগার মতো সামনে বাড়িয়ে ধরল। কথার সাথে ভেতরের আক্রান্তের খবর উঠে আসে। কিন্তু জানি তুমি যুদ্ধ নিয়ে চিন্তিত, খবর রাখো না বলে ভাবনা বেশি তোমার। বিজয়রাম ভুরু কুঞ্চিত করে খবরের আশায় যুবতীর মুখের দিকে তাকিয়ে পড়ে। এ যুদ্ধ হচ্ছে না বিজয়। মানসিংহের সাথে যশোহর রাজের সন্ধি হয়েছে, বরং সৈন্য সামন্ত নিয়ে এক আনন্দ অনুষ্ঠান হবে। যশোহর রাজ সেখানে নিমন্ত্রিত। কিন্তু খাজা কামাল তো কিছু বললেন না। হয়তো সময় পাননি। আজ দুপুরের খবর। যুবতী থমকে গিয়ে আঙুলে আঙুল খুঁড়তে লাগলো। আগামী শনিবার যশোরেশ্বরী মন্দিরে পূজা পার্বণের পর মানসিংহের ছেলের বিয়ে হবে মৌতলায়। আর যুবতীর বাক রুদ্ধ হয়ে এলো। মৌতলায়? বিস্মিত হয়ে জানতে চাইল বিজয়। হ্যাঁ, খাজা কামাল যশোর রাজের পরামর্শে সব ব্যবস্থা পাকা করেছেন। বিজয় দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল।
তোমার কথা যদি সত্য হয় তবে আমি এখনই এ স্থান ত্যাগ করব, আর যদি মিথ্যে হয়। যুবতী চমকে উঠল। তোমার কি মনে হয় আমি মিথ্যে বলেছি? এখনো তো আমি ভাবছি না, তবে তুমি প্রলোভনে পড়তে পারো। দিনকাল ভালো না। শোনো বিজয়, আমি বিশ্বাস করি তুমি নারী হৃদয় বোঝো। মৌতলাসে নারী আমি। বিষাদ ঘনিয়ে উঠল যুবতীর কণ্ঠে। কান্নায় সে মুখ ঢাকল। বিজয়ের হৃদয় প্রকম্পিত হল। সামনের একগুচ্ছ স্বচ্ছ পাতা থেকে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে যুবতীর মুখমণ্ডলে। তারই আভায় বীরঙ্গনা চেয়ে তাকে এক অসহায় নারী বলেই বেশি মনে হলো বিজয়ের। তার সমস্ত হৃদয় হাহাকার করে উঠল। তবু নিজেকে সংবরণ করে বলল, সে তো ভালো কথা। ভারত বিখ্যাত মানসিংহ হবে তোমার শ্বশুর। তুমি তো ভাগ্যবতী। যুবতী ভ্রুকুটির সাথে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল বিজয়ের ওপর। তুমি এ কথা বলতে পারলে বিজয়? নাপিতের মেয়ে পরিচয় ঘুচাবো বলে অস্ত্র শিক্ষা নিয়েছি। বিশ্বাস করেছি কর্মের পরিচয় আমার জন্ম পরিচয় ঢেকে দেবে। দেশকে পরাধীন হতে দেব না বলে যুদ্ধবিদ্যা শিখেছি। আজীবন মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই স্বাধীন দেশে আমার স্বাধিকার কই? রাজনীতির খেলায় পুতুল হলাম আজ। তোমাদের রাজার কাছে আমি শুধু বিকিকিনির পাত্র। বুঝেছি রাজনীতিতে নীতি বলতে কিছুই নেই, কিন্তু আমার অর্জন সবই রাজনীতির খাতে বিসর্জন দিতে দেব না বিজয়। তাই এসেছি তোমার কাছে। যুবতী আরো কাছে এগিয়ে এলো বিজয়ের। কোমরের বসনের ভাঁজ থেকে দুই হাতে বের করল দুটি বস্তু। বাম হাতে তীক্ষ্ণ ধারালো ছুরি, আর ডান হাতে সিঁদুরের কৌটা। পত্র গুচ্ছের পাশ দিয়ে আসা এক ফালি চাঁদের আলোয় বস্তু দুটি স্পষ্ট হলো বিজয়রামের চোখে। একটি নবজীবনের, আর একটি মৃত্যুর। বিজয় চক্ষু দুটি বিস্ফারিত করে সেদিকে নিষ্পলক চেয়ে থাকল। যুবতী আকুল হয়ে বলে চলল, মনে করে দেখো যমুনা তীরের সেই যুদ্ধের কথা। মহৎপুরের যুদ্ধে তুমি যখন মানসিংহের ফাঁদে পড়ে দুর্গে ঘুমোচ্ছিলে, গড়ের চোরা গহ্বর থেকে হামলা চালিয়ে আমি মানসিংহের সৈন্যদের ছত্রভঙ্গ করেছিলাম। তারা তোমার দুর্গ আক্রমণ জোরদার করতে পারেনি। সেই চাঁদনি রাতে সব শত্রু ফিরে গেলে আহত শরীরে তুমি দুর্গের বাইরে এসে আমার কোলে লুটিয়ে পড়েছিলে। সারা রাত যমুনা বিধৌত সেই ঘাসের উপর বসে আমি তোমার সেবা করেছিলাম। সমস্ত নক্ষত্র রাজি সে দৃশ্য দেখেছিল। তুমি বলেছিলে প্রতিদান দেবে। আমি কিছুই চাইনি, কিন্তু আজ আমি বড় অসহায় হয়ে তার প্রতিদান চাই। যদি না দাও, এই ছুরি নিজের গলায় ঢুকিয়ে অকৃতজ্ঞ এই দেশ থেকে নিজেকে তুলে নেব। যশোহর রাজ প্রতাপাদিত্য প্রবল প্রতাপশালী। রাজনীতির নিরবিচ্ছিন্ন চালিকা শক্তির অন্তরায় তিনি কোনো কিছুই সহ্য করেন না। উড়িষ্যা থেকে বিজয়রামকে তিনি নিজে এনেছেন। বিজয়রামের প্রতাপকে সম্মান দিয়ে তাঁর সেনাবাহিনীর একাংশের প্রধান করেছেন। মানসিংহের সাথে সন্ধি চুক্তি তার রাজনীতির অংশ। দেশ ও রাজত্ব সামলানোর জন্য তিনি বহুবার এমনটি করেছেন। রেবতীর সাথে মানসিংহের ছেলের বিয়ে যদি তিনিই ঠিক করে থাকেন, তাহলে এ মুহূর্তে রেবতীর মাথায় সিঁদুর পরানো বিজয়রামের জন্য নির্ঘাত প্রাণদানের মতো হবে। বিজয়রাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে নিশ্চল দাঁড়িয়ে থাকল। সামনে এমন এক নারী দাঁড়িয়ে
যার স্বাধিকারকে সমুন্নত রাখার সাহস তার নেই, অথচ পুরো দেশের স্বাধিকারের জন্য সে জীবন দিতে প্রস্তুত। দূরে একটা অশ্বত্থ গাছ, তার ঝুড়িগুলো জ্যোৎস্নার আলো আঁধারিতে স্থির হয়ে আছে, যেন একটা মায়াবী ছবি। হঠাৎ একটি ঝুড়ি দূরে উঠল, দোলনার মতো দুলছে সেটা। বিজয়রামের শঙ্কিত মন সেই দোলায় চঞ্চল হয়ে উঠল। চলো রেবতী, কেউ সম্ভবত আমাদেরকে দেখে ফেলেছে। থাকতে তো আসিনি, যেতেই তো এসেছি। আমি কি নিয়ে যাব? আমার মৃত্যু না তোমার সিঁদুর? বলে দাও বিজয়। বিজয়রাম আবারও নিশ্চুপ। মস্তক অবনত করে সে কিছুক্ষণ নিরুত্তর দাঁড়িয়ে থাকল। তারপর বলল, তোমার অনিচ্ছার কথা রাজাকে বলনি? উপযুক্ত মাধ্যম পাইনি, তবে এখন পেয়েছি। তার কথা রাজা না শুনে পারবেন না, তাই তোমাকেও তার কাছে নিয়ে যেতে এসেছি। কে সে? যশোরেশ্বরী পূজারী। তিনি রাজার ইচ্ছার কথা জেনে থাকলে নিবৃত্ত করার কথা ভাববেন না। সে দায়িত্ব আমার। যুবতী চঞ্চলা হরিণীর ক্ষিপ্রতায় বিজয়ের দুটি হাত স্পর্শ করল। যুবকের শরীর মনের অন্ধকারে গোপনে লালিত বাসনা জগতের সকল আলোকে বুড়ো আঙুল দেখাতে ব্যাকুল হয়ে উঠল। মহৎপুরের যুদ্ধ থেকে রেবতী বিজয়রামের চোখে সেই ফুল, যে ফুল কোটি কণ্টকের মধ্যে নিজ সৌন্দর্য ও সুবাস গুণে একলা বসে থাকে। সমস্ত জগৎ যাকে স্পর্শ করার আশায় ঘুরপাক খায়, পরশ করতে পারে না। এখন বিজয়ের চোখের ওপর তার দুটি চোখ। অদ্ভুত জাদুমাখা কণ্ঠে সে বলল, ভয় পেও না বীর, পরাজয় কাকে বলে চিনতে শেখো। চলো। রেবতীর আহ্বান যেন বিজয়ের ভেতর থেকেই এলো। কোনো ক্রমেই তাকে অগ্রাহ্য করতে পারল না। নিজের ঘোড়া রেখে রেবতীর ঘোড়াতে চেপেই দুজনে সেই জ্যোৎস্না গাঁথা বনপথে ঈশ্বরীপুরের উদ্দেশ্যে রওয়ানা হলো। রাজপুরীর সন্নিকটে পাথরে তৈরি উঁচু অতিথিশালা। নিচ দিয়ে যমুনার একটা উপধারা কুলকুল করে বয়ে চলেছে। ঈশ্বরীপুরের এই অতিথিশালা হাফসিখানা নামেও পরিচিত। জ্যোৎস্নালোক যমুনার জলে পতিত হয়েছে। সেখান থেকে একটা কাঁপা কাঁপা প্রতিফলন উঠে পড়েছে অতিথিশালার দেওয়ালে। চারপাশে সুসজ্জিত বাগান, বাগানের আধার আর জ্যোৎস্নালোক মুড়ে রেখেছে অতিথিশালাটিকে। উড়িষ্যা থেকে একজন বীর এখানে আজ রাজার অতিথি হয়ে আছেন। 30 ফুট সোজা নিচের কুয়ো থেকে স্বচ্ছ শীতল জল পাথরের বালতিতে ভরে ওপরে তোলার ব্যবস্থা আছে পাশের ঘরে। অতিথি প্রাণ ভরে সেই শীতল জলে স্নান সেরে নিজের ঘরে সুন্দরী কাঠের খাটে এসে বসেছেন। মসলিন কাপড়ের ওয়ার দেওয়া চিকন নারকেল ছোবড়ার তোষক পাতা খাটে, ওপরে সুতির টেরাকাটা ছাপের বেড কভার। এত ওপরে জল তোলার এই ব্যবস্থা দেখে অতিথি মনে মনে যশোহররাজকে ধন্যবাদ দিচ্ছেন। পাথরের মেঝে, সুন্দরী গাছের সরু সরু ডাল সাইজ করে কেটে হেতালের ছিটায় বেঁধে চেয়ার তৈরি করা। স্থানীয় প্রণালী ও উপকরণে তৈরি এই চেয়ার দেখে অতিথি বড়ই আপ্লুত। তারই দুটো চেয়ার রয়েছে মেঝেতে, একটার ওপর খাপবদ্ধ একটা তলোয়ার, অন্যটাতে যশোহররাজের প্রধান সেনাপতি খাজা কামাল বসে আছেন। সামনে সুন্দরী কাঠেরই তৈরি একটা টুলে হেরিকেন জ্বলছে। কিছুক্ষণ আগ পর্যন্ত
নানান বিচিত্র বুনো পাখির কলরব ছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সেই কলরব থেমেছে। এখন নিশি পোকার উদাত্ত চেঁচামেচি, তার মধ্যে কান পাতলে নিচ থেকে যমুনার কুলকুল ধ্বনি শোনা যায়। একজন দাসী ঝিনুকের গ্লাসে 2 গ্লাস আতা ফলের রস নিয়ে সেখানে ঢুকল। চিকন লম্বা পুষ্ট গড়ন, গায়ে কলার খোলার মতো আঁটো সাঁটো করে হলুদ রঙের শাড়ি পেঁচানো, একরাশ সর্ষে ফুলের মতো তেজ বের হচ্ছে গা দিয়ে, পায়ে সামুদ্রিক শামুখের নূপুর, সারা ঘরে তারই ঝংকার। অতিথি সামনে বাড়ানো পাথরের ট্রে থেকে একটা গ্লাস তোলার সময় লক্ষ্য করলেন দাসী একটা সলজ্জ হাসি ছড়িয়ে রেখেছে তার দিকে। চুমুক না দিয়েই তিনি বললেন, এই চেয়ার দেখে আমি মুগ্ধ, 2টো সঙ্গে করে নিয়ে যেতে চাই। দাসী খাজা কামালের সামনে গিয়ে ট্রে বাড়িয়ে ধরল। তিনি গ্লাসটা তুলে একটা চুমুক দিয়ে কিছুক্ষণ চিবিয়ে চিবিয়ে স্বাদ উপভোগ করলেন। তারপর স্মিত হেসে বললেন, গত মাসে দিল্লিতে 2টো পাঠানো হয়েছে। বেগম নাকি চেয়ার 2টো দরবারে ব্যবহার করতে দেননি, নিজের ঘরে রেখেছেন। কথাবার্তার মধ্যেই দাসী ঘর থেকে বেরিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকল। খাজা বলতে লাগলেন, এখানকার ছুতোর মিস্ত্রিরা খুব পটু, আমি সব ব্যবস্থা করে রেখে দেব। ভালো কথা, আপনি যে পাঠান বীর সে পরিচয় গোপন রাখা হয়েছে, আর কতলু খাঁ যে আপনার পিতা তা ঘুণাক্ষরেও কারো সাথে বলবেন না। কেন, খোদেই রাজমহলেও মোগল গুপ্তচর আছে নাকি? খাজা উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময় বাইরে শাঁখা কড়ির আওয়াজ হতেই তিনি চেয়ার ছেড়ে দরজার কাছে এসে দেখলেন পাথরের সিঁড়ি দিয়ে দাসী দ্রুত পায়ে নিচে নেমে যাচ্ছে। যেতে যেতে সে একবার থমকে দাঁড়িয়ে ওপরের দিকে তাকাতেই খাজার দৃষ্টির সাথে তার দৃষ্টি সংঘর্ষ ঘটল। তক্ষুনি একটা অনধিকার উপস্থিতির জন্য অপরাধ বোধে মস্তক অবনত করে সিঁড়িতেই কাঠ হয়ে থাকল। যেন একটা হলুদ পাখি গোধূলির অন্ধকারে পথ ভুলে ভিন্ন ডালে বসার দরুন সন্ত্রস্ত হয়ে আছে। খাজা বুঝতে পারলেন কিছু বলার জন্য সে এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল। কিছু বলবি ছলা? কণ্ঠ তরল করে জিজ্ঞেস করলেন খাজা। ছলা সেভাবেই মুখ নিচু করে বলল, যদি অভয় দেন, জরুরি খবর আছে। খাজা অতিথির নিকট থেকে সময় নিয়ে নিচে নেমে এলেন। অতিথিশালার উঠোনে কয়েকটা কেওড়া গাছের অন্ধকারে এসে আগেই দাঁড়িয়েছে ছলা। খাজা সেখানে আসতেই ছলা নিচু স্বরে বলল, সর্বনাশ হয়েছে। মানসিংহের ছেলের সঙ্গে যার বিয়ে তোড়জোড় করছেন সে আজ অন্যকে বিয়ে করছে। খাজা কামাল ভেতরে কেঁপে উঠলেন, বাইরে বুঝতে দিলেন না। পারুল বনের আড়াল থেকে গুপ্তচর সব দেখে ফেলেছে, আর একটু পরেই যশোরেশ্বরী মায়ের মন্দিরে ওদের বিয়া। যশোহররাজ প্রতাপাদিত্য আজ বাইরে আছেন। জেসুইট পাদ্রীদের একটি গির্জার অভিষেক অনুষ্ঠানে উদয় আদিত্যকেও নিয়ে গেছেন তিনি। আজ ফিরবেন না। সেখানে ফিরিঙ্গি জলদস্যুদের দমনের ব্যাপারে মল্লদেবের সাথে আলোচনায়ও বসবেন। রাজার অনুপস্থিতি একটা সুযোগ, রেবতী সেটাই কাজে লাগাতে পারে। খাজা জানতে চাইলেন, ছেলেটি কে জানিস? সে খবরও জানি জনাব, বিজয়রাম। বিজয়রামের কথা শুনেই চমকে উঠলেন খাজা। রাজার রোষে পুড়ে ছাই হয়ে যাবে বিজয়, কে ঠেকাবে তাকে? আহা, ওর কচি শিশুর মতো মুখখানা খুব মনে পড়ছে। মনে পড়ছে বেদকাশীর সেই ঘোলাটে জলযুদ্ধের কথা। সমাসন্ন সন্ধ্যায় বেদকাশীর অশান্ত জলে মগ দস্যুদের আক্রমণে যখন খাজার নৌকা উল্টে যায় 2 বাহুর অসীম শক্তিতে
নৌকার উল্টো পাক রুখে দিয়েছিল বিজয়। তা না হলে নৌকার তলায় সেদিনই সলিল সমাধি ঘটত খাঁজার। মগদস্যু জুংফু এই অসীম বীরত্ব দেখে পিছু হটে গিয়েছিল। সেই থেকে বিজয় তার নিজের পুত্রের মতো। রাজনীতির অন্ধকারে ছেলেটার হাড় কঙ্কাল চিরতরে লুকিয়ে যাবে খাঁজা মানতেই পারছেন না। দাসীকে বিদায় দিয়ে সেখানেই চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর অতিথির কাছে না ফিরে প্রাসাদ পাশের সরু বনপথ দিয়ে হাঁটতে শুরু করলেন অন্ধকারে। তার অভিমুখ যশোরেশ্বরী মন্দিরের দিকে। মন্দির এখান থেকে বেশি দূরে নয়। কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতির দীপ্ত আওয়াজ আসছিল, সেটা এখন নেই। জঙ্গলাকীর্ণ দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় ক্ষীণ জান্তব গোঙানির মতো শব্দ কানে এলো। খাঁজা থমকে দাঁড়িয়ে পড়লেন। দিঘির শান্ত জলের চারপাশে গাছপালার ছায়া, মাঝখানটাতে চাঁদের আলো। খাঁজার বিশ্বাস আওয়াজটা দিঘি থেকে আসছে। চারদিকে চোখ মেলে তিনি অনুসন্ধান করছেন। ঠিক সেই সময় লক্ষ্য করলেন তার পিছন দিকে দিঘির কোনায় পাতালতার ঝোপটি একবার অন্ধকারে ঢুকছে, আরেকবার জ্যোৎস্নায় বেরিয়ে আসছে। এর অর্থ ঝোপটি নড়ছে। তিনি পিছিয়ে সেখানে ফিরে যেতেই নড়াচড়াটি বন্ধ হয়ে গেল। তখনই ওদিকের পাড়ের ঝোপ জঙ্গল হতে শিয়ালের মতো একটা জন্তু ধীরে হেঁটে পিছনে ঝোপে ঢুকে গেল। খাঁজা বুঝতে পারলেন কোনো শিয়ালিনী এখানে প্রসব যন্ত্রণায় গোঙাচ্ছে। পাড়ের ওই শিয়ালটি তারই পুরুষ সঙ্গী। নিশ্চিন্ত হয়ে খাঁজা আবার মন্দির অভিমুখে হাঁটতে উদ্যত হলেন। হঠাৎ তার পাশ ঘেঁষে ভীষণ জোরে একটা ধাতব উপর থেকে মাটিতে এসে পড়ল। মাটিতে গেঁথে জ্যোৎস্নার ফালি চমকিয়ে সেটা একটু দুলে স্থির হয়ে গেল। লকলকে বর্ষা পাশের কেওড়া গাছের ওপর থেকে পড়েছে। বিপদ আঁচ করতে পেরে খাঁজা জলদি পাশের একটা গাছের আড়ালে চলে গেলেন। কোমরের খাপ থেকে আসন্ন শত্রুর মোকাবেলার জন্য তলোয়ার উন্মুক্ত করলেন। সেই ফাঁকে ঝরঝর করে গাছ থেকে কেউ নেমে ছুটে পালিয়ে গেল। বর্ষা পরক করে খাঁজা বুঝলেন মগ জলদস্যুদের গুপ্তচর এসেছিল। মগেরা সাধারণত এরকম বর্ষা ব্যবহার করে। আজ গুমানতলির দক্ষিণে কোনো প্রহরা নেই, ভাঁটি চলছে। বনের শিরা নদীগুলোয় জল কম। কম জলের নদী পথে মগদের পক্ষে আক্রমণ করা সম্ভব নয়, তাই ওখানকার সৈন্যদের বেতকাশির দুর্গে পাঠানো হয়েছিল। খাঁজা কামাল চিন্তামগ্ন হলেন। মগদস্যুরা আক্রমণ করতে পারে, এ ঘটনা তারই ইঙ্গিতবাহী। গুমানতলিতে সৈন্য প্রেরণ করতে হবে। এ মুহূর্তে বিজয়রামকেই প্রয়োজন। তিনি তাকে ডাকতে পাঠাবেন সিদ্ধান্ত নিয়ে ফিরতে চাইলেন সৈন্যশালায়। কিন্তু ফিরতে গিয়েই তার হৃদয় শিরায় বিজয়ের জন্য বিন্দু বিন্দু স্নেহ ভালোবাসার ফোঁটা জমতে শুরু করল। তিনি ফিরতে পারলেন না। ইতস্তত পায়চারি করে আবার চলতে লাগলেন যশোরেশ্বরীর দিকে। গাছপালার কোলে যশোরেশ্বরী মন্দিরের প্রাঙ্গণ। গাছপালার খাঁজে খাঁজে অন্ধকার আর জ্যোৎস্না জমে রয়েছে। মন্দিরের দরজাটা একটু খোলা, সেখান দিয়ে ভেতরের একটা ক্ষীণ লালচে আলো বাইরের চাতাল অবধি এসে মিলিয়ে গেছে। চাতালের পাশে একটা অশ্বত্থ গাছ অন্ধকারের পাহাড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। লোকজন নেই। রেবতী আর বিজয়রাম অশ্বত্থ গাছের নিচে ঘোড়াটা ছেড়ে দিয়ে পূজারীর জন্য অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যা পূজা হয়ে গেছে। নিবেদিত ফুল ফলের গন্ধ আসছে। একজন পূজারী মন্দিরের ক্ষীণ আলো লাগা দরজা দিয়ে
এই মাত্র বের হলেন। পিছনে মাটির প্রদীপ হাতে আসছে একজন নারী, একেবারে পেছনে একজন বৃদ্ধ। নারীটির মুখমণ্ডল ঘোমটায় ঢাকা, শুধু হাতে ধরা প্রদীপের আলোয় ঘোমটার তলা দিয়ে আরক্তিম মুখমণ্ডলের নিচের অংশ দেখা যায়। বলা বাহুল্য, এ পূজারীকে পথ দেখিয়ে নিয়ে আসছে। পূজারীর মাথায় বাকলের পাগড়ি। রেবতী আর বিজয়ের সামনে যখন পৌঁছলেন, মুখ দেখা গেল না। পাগড়ির চতুর্পাশ দিয়ে পত্রগুচ্ছের ঝুমকো একেবারে বুক পর্যন্ত ঝুলছে, তাতে পূজারীর মুখমণ্ডল ঢেকে আছে। দীর্ঘকায় মেধহীন শরীর, ইস্পাতসম কঠিন তেজি ও দীপ্ত ভঙ্গিতে তিনি দাঁড়ালেন, কিন্তু তার উপস্থিতিতে উপচে পড়ছে ফুলের মতো এক কোমল কান্তি। দুজনে তাকে প্রণাম করতে উদ্যত হলে ঘোমটা পরা নারী প্রতিহত করল। রেবতী ও বিজয় নিজেদেরকে সামলে হাঁটু মুড়ে প্রণামের ভঙ্গিতে বসে পড়ল মাটিতে। পূজারী স্থির ভঙ্গিতে ডান হাত ঊর্ধ্বে তুলে আবার নামালেন। ঘোমটা পরা নারীটি মন্দিরের দিকে কারো উদ্দেশ্যে ঘাড় ঘোরালো। প্রদীপের ছড়িয়ে পড়া ক্ষীণ আলোয় তখনই আরেকজনকে আসতে দেখা গেল। ইনি আরেকজন পূজারী, বাকলের পোশাক পরিহিত, শরীরের ঊর্ধ্বাংশ আলগা, সারা মুখমণ্ডল দাঁড়ি গোফে ঢাকা, লম্বা জট পাকানো চুল, কপালে রক্তিম তিলক। রেবতী অত্যন্ত বিগলিত হয়ে নিজের আর্জি পেশ করল। ঠাকুর, আমার নারীত্ব ও ব্যক্তিত্ব দুই বিপন্ন। আমি তাই এসেছি আপনার কাছে। আমার বিশ্বাস আমাদের মহামতি রাজা আপনার কথা শুনবেন। কি আর্জি বলো মা? শেষে আসা পূজারী জিজ্ঞেস করলেন। সারা জীবন ধরে যার বিরুদ্ধে যুদ্ধ করেছি, রাজা তার সাথে আমার বিয়ে ঠিক করেছেন। আমি রাজ সিদ্ধান্ত অস্বীকার করছি না, কিন্তু আমার অন্তঃকরণের শক্তি ও বিশ্বাসকে আমি কেমন করে অস্বীকার করি? আমি এই যুবককে ভালোবাসি। আমাদের রাজাকে একটু বোঝান ঠাকুর, নইলে নইলে জীবন আমি রাখবো না। ঠিক আছে, তাই হবে। একটি দেশ তখনই পুরো স্বাধীন যখন তার নাগরিকরা এমন স্বাধীনতা ভোগ করে যা তাদের জীবনের জন্য মঙ্গল ও মূল্যবান। আমার বিশ্বাস আমাদের প্রজাবৎসল রাজা তা মানেন। কিন্তু এই যুবকের কাছে আমার একটি প্রশ্ন, এ কি এই বিয়েতে রাজি? বিজয়রাম কখনো নিজের শাসনে শাসিত হয়নি। অন্যের শাসনকে সে মেনে চলেছে। নিজের ভেতরে তার ইচ্ছে আছে, তবে তা কম জোরালো, অথবা যতটুকু ইচ্ছে শক্তি একজনকে অথর্ব অবস্থা থেকে মুক্তি দিতে পারে না ততটুকু আছে। কিছু কিছু মানুষের এমন থাকে, যেমন রেবতীর চাপে সে আজ চলে এসেছে। ভেতরে তার যাই থাকুক না কেন, বাইরে রেবতীর শাসনে সে চলে এসেছে। কাজেই নিজের থেকে সে কি বলবে? সে শুধু বলল, যদি রাজাকে বোঝানো যায় তবে আমার আপত্তি নেই। দ্বিতীয় পূজারী বললেন, দেখো যুবক, আমি জানতে চাচ্ছি তুমি রেবতীকে ভালোবাসো কিনা। বিজয়রাম একটু সময় নিয়ে উত্তর দিল, হ্যাঁ, তবে ভয় পাই যদি রাজা মেরে ফেলেন। তোমার যে সময়টা বরাদ্দ, সে পর্যন্ত কিছু ঘটবে না, ভয় নেই। প্রথম পূজারী ডান হাতটা আবার ঊর্ধ্বে তুললেন। ঘোমটা পরা নারীটি একটা কাঁসার থালায় প্রদীপটি নিয়ে তাদের সামনে বাড়িয়ে ধরল। থালাতে আমের পাতায় সিঁদুর রয়েছে। সে মাথা দুলিয়ে বিজয়রামকে রেবতীর সিঁথিতে সিঁদুর দিতে ইঙ্গিত করল। প্রদীপের আলো রেবতীর মুখে এমন একটা আলো দেখালো যাকে ঠিক রূপের বলা যাবে না। রূপ আর জীবনের মিশেল,
মৃত্যুও এ আলো কেড়ে নিতে পারে না। রেবতী মাথাটা বিজয়ের দিকে বাড়িয়ে ধরে হাসি মুখে জাঁচল। কই দাও। বিজয়ের ভেতরে 4টি দেওয়াল ছিল, তার মধ্যে নানান কথাবার্তা বাজত। বিজয় তা ঠিক শুনতে পেত না। আজ এই আকুতি তার সেই 4 দেওয়ালের মধ্যেও বাজল এবং সে পরিষ্কার শুনতে পেল। নিজ ডাকে সাড়া দেওয়ার মতো নিজস্ব বস্তু আর কি আছে? বিজয়রাম কুণ্ঠার খোলস থেকে বেরিয়ে প্রকৃত বীর হতে চাইল। তার মনে হলো পৃথিবী তাকে ডাকছে কাঁধ শক্ত করতে। তার পৌরুষ অপরিসীম। দমিয়ে রেখে তার অপমান করা মানেই মৃত্যুর সামিল। সে স্থির অকুণ্ঠ চিত্তে রেবতীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। দ্বিতীয় পূজারী বললেন, এই তোমাদের বিয়ে হলো, কিন্তু এই মুহূর্তে এখান থেকে তোমাদের গা ঢাকা দিতে হবে। কোথায় থাকতে হবে সেটাও বলে দিচ্ছি। গুমানতলির বিল পেরিয়ে জঙ্গলের মধ্যে অবিনাশ নামে আমার এক শিষ্য থাকে। একটা মাটির মন্দির আছে সেখানে। পাশে খুব বড় একটা দিঘি। সেখানে কটা দিন কাটিয়ে আসবে। তাকে আমার হাতের এই সুতোটা দিলে সে বুঝতে পারবে। বলেই পূজারী নিজের হাত থেকে লাল একটা সুতো খুলে রেবতীর হাতে দিলেন। যাও, এক্ষুনি চলে যাও। দুজনেই হাঁটু মুড়ে বসে প্রণাম সারার পর রেবতী কোমরের তলোয়ার ঠিক করে এক লাফে ঘোড়ার পিঠে উঠে লাগাম হাতে নিল। তারপর উঠল বিজয়। জঙ্গলের সরু পথ কেটে ঘোড়া ছুটতে লাগলো। চাঁদটাও ছুটছে। উত্তাল গতি ছন্দে বৃক্ষ মাঠের দিগন্ত লাফিয়ে লাফিয়ে উঠছে। নববন্ধনে আবদ্ধ এই জুটি নিরঙ্কুশ স্বাধীনতার আনন্দ পাওয়ার নেশায় ছুটে চলতে লাগলো অপরিচিত ভুবনের দিকে। সে ভুবন তাদের স্বাগত জানাতে প্রস্তুত। রেবতী আর বিজয় চলে যাওয়ার পর সেখানে এসে হাজির হলেন খাজা কামাল। সব শুনে তিনি দ্বিতীয় পূজারীকে বললেন, কিন্তু বিজয়কে আমার খুব দরকার, আমি কি করব? পূজারী উত্তর দিলেন, আপনি সেনানায়ক। এক যোদ্ধা হারিয়ে গেলে আপনি ভেঙে পড়তে পারেন না। আপনি প্রস্তুতি নেন। খাজা অনেক কথা বলতে চেয়েছিলেন, কিন্তু বলতে পারলেন না। বিজয়ের আপাতত প্রাণ রক্ষা হয়েছে। যশোহর রাজ এ মুহূর্তে বিজয়ের নাগাল পাবেন না। খাজা তাতেই অনেকটা স্বস্তি পেলেন। তিনি ফিরে গেলেন নিজের সৈন্যশালায়। মগ দস্যুদের প্রতিহত করার জন্য তার হাতে সময় কম। রাত দুপুর। গুমানতলির প্রকাণ্ড বিল পার হচ্ছে রেবতী আর বিজয়ের ঘোড়া। জ্যোৎস্নায় দূর দিগন্ত ধূসর দেখাচ্ছে। গতকাল বৃষ্টি হয়েছিল। জায়গায় জায়গায় জলের দাগ জ্যোৎস্নায় চকচক করছে। নিরেট নিস্তব্ধ বিলের মধ্যে ঘোড়ার শব্দ বড্ড বেমানান। এখানকার পৃথিবী ঘুমন্ত। চঞ্চলতা এখানে মানায় না। এক জায়গায় গাছপালার একটা ঝোপ। ঝোপের অন্ধকারটা জ্যোৎস্নায় বেশ কালো দেখাচ্ছে। শ্মশান বলে মনে হয়। তার পাশ দিয়ে যাওয়ার সময় ঘটল বিপত্তি। শ্মশানের দিক থেকে উড়ে এলো বিরাট একটা জাল। ঘোড়া শুদ্ধ তাতে আটকে পড়ল 2 নিঃসঙ্গ যাত্রী। তারা কম্পিত হলেও শঙ্কিত নয়। এমন টোপ ও ফাঁদ তাদের জীবনযাত্রার সঙ্গী
এই নিয়েই তাদের এগুতে হয়। তাদের জীবনের আসল সুখটি এরকম আচমকা বিপদ কোষের নিউক্লিয়াসে আবদ্ধ। ওপরের ছাল ছাড়িয়ে তাকে ছুঁতে হয়। ঘোড়া দিকবিদিক ছটফট করে ছাড়িয়ে গেল, কিন্তু রেবতী আর বিজয় জড়িয়ে থাকলো জালে। শ্মশানের অন্ধকার থেকে রিরি করে ছুটে এলো কয়েকজন আক্রমণকারী। বেশি নয়, 5-6 জন। গায়ে ছাল পাতা, হাতে বল্লম, মাথায় পশুর চামড়ার পাগড়ি। এরা মগ জলদস্যু। গুমান্তরীর বিল প্রায় শেষ হতে চলেছে। উপাসেই স্পষ্ট দেখা যায় নিবিড় নিশ্চিন্ত সুন্দরবন। জ্যোৎস্নার রূপলি মুকুট মাথায় দিয়ে অলৌকিক রূপ ধরে আছে। তার বক্ষশিরায় কিলবিল করে প্রবাহিত হচ্ছে অসংখ্য নদ নদী। আজ ফাঁকা পেয়ে মগদস্যুরা এই শান্ত চন্দ্রভুক নদীর জলে দস্যুবৃত্তি করতে এসেছে। তাদের একটি পাহারা দল ওই শ্মশানে লুকিয়েছিল। মগ জলদস্যুরা বিজয় আর রেবতীকে বেঁধে ফেলল। বিজয়ের গায়ে সেনার পোশাক। তারা প্রতাপাদিত্যের একজন সেনাকে আটক করতে পেরেছে জেনে উদ্দাম উল্লাসে হৈ হৈ করতে লাগল। বিজয় যুদ্ধের প্রস্তুতিতে বেরিয়েছিল, সে কারণে তলোয়ার ও ছোট চাকু তার ছিল। চাকুটি গাঁটির নিচে গোপন স্থানে রয়েছে, কিন্তু তলোয়ার? মগেরা তার খাপ থেকে তলোয়ার কেড়ে নিতে গিয়ে দেখে তলোয়ার নেই। তারা এর কারণ জিজ্ঞেস করল। বিজয় দুর্দান্ত অভিনয় করল। এ সময় চোখে মুখে আকুতি ফোটালো, বলল, আমরা চুরি করে বিয়ে করে পালাচ্ছি, তলোয়ার আর কি দরকার, তাই ফেলে দিয়েছি। মগদের হৈ হৈ উল্লাসের সময় বিজয়রাম একটি কাজ করে ফেলেছিল। জ্যোৎস্নার বিমুগ্ধতা কিছুটা বোধহয় দৃষ্টি সংকটের দরুন। যাই হোক, জ্যোৎস্নায় যে দৃষ্টি সংকট ঘটে সে তো সবার জানা। তাই দৃষ্টি সংকট কাজে লাগিয়ে বিজয়রাম তার তলোয়ারটি ছুঁড়ে দিয়েছিল এক চরম নিশানায়। দেশ রক্ষার সে একজন দক্ষ সেনা। আজ শুধু দেশ নয়, তার নবপরিণীতা বধূকেও রক্ষার দায়িত্ব এসেছে। তার সৈনিক জীবন গর্বিত করতে এত বড় সম্ভাবনা এর আগে কখনো আসেনি। কিন্তু এই চরম মানসিক চাপে ঠিকঠাক কাজ করতে পারার আত্মবিশ্বাস সে পেল কি করে? তার মতো তলোয়ারবাজ সেনার জন্যেই কি সম্ভব? সে জানে। মনে মনে জয় মা কালী বলে সবার অলক্ষ্যে সে তলোয়ারটি ছুঁড়েছিল। যেখানে ফেলতে চেয়েছিল এক চুল এধার ওধার হয়নি, ঠিক সেখানেই পড়েছে। ওই যে বিল শেষে বয়ে চলেছে নদী, বিশাল বড় একটা কেওড়া গাছের গোড়ায় নদীর জল ঘেঁষে এক ফালি জ্যোৎস্না পেয়ে একটুখানি জায়গায় চকচক করছে চরকাদা। ওই কাদায় গেঁথে রয়েছে তলোয়ারটা। ওর পাশেই বাঁধা রয়েছে মগদের নৌকা। মা কালীর কৃপা পেয়ে বিজয়রাম মনে মনে জয় মা কালী বলে উঠল তুমুল আত্মশক্তিতে। মগদস্যুরা বিজয় আর রেবতীর হাত পিঠের দিকে মুড়িয়ে বাঁধল। তারপর কোমরে দড়ি পেঁচিয়ে টানতে টানতে নিয়ে চলল নৌকোর দিকে। বিজয় এই ফাঁকে আরেকটি কাজ করল। হাত পিছনে কবজির কাছ থেকে বাঁধা, কিন্তু আঙুলগুলো খেলানো যাচ্ছে। গাঁটির ভেতর থেকে গোপনে ক্ষুদ্রাকৃতির ধারালো চাকু বের করে প্রশিক্ষিত আঙুলের কারিশমায় দড়ির বাঁধন কেটে ফেলল, কিন্তু দুই হাত ছাড়িয়ে ফেলল না। মগরা বুঝতে পারল না যে হাতের বাঁধন খোলা। দস্যুরা উল্লাস করছে। তাদের লিডার বনের মধ্যে রয়েছে। এই কাঙ্ক্ষিত সৈন্যদের পেয়ে লিডার না জানি কত খুশি হবে। নৌকার কাছে আসতেই মাঝি আগে ঝাঁপিয়ে উঠল। একটা গাছের শিকড়ের সাথে নৌকার দড়ি বাঁধা রয়েছে। সে সেই বাঁধন খোলার তালে ব্যস্ত। দুজন দস্যু
বিজয় আর রেবতীকে ধাক্কা মেরে ঠেলে তুলে দিল নৌকায়। এই ধাক্কা আর নড়নচড়নের মধ্যে বিজয় মুখখানাতে বেশ একটু ঝাঁকি দিয়ে নদীর জলের দিকে তাকালো রেবতীকে দেখানোর জন্য। বনের ফাঁক ফোঁকর দিয়ে ধোঁয়াটে জ্যোৎস্নার আঁচ এসে রয়েছে জলে। রেবতী সেখানে একটা তলোয়ারের ছায়া দেখতে পেল। তার বুঝতে অসুবিধা হলো না এটা বিজয়েরই। শেষ দস্যুটি যখন নৌকায় উঠে গেছে, মাঝিও নৌকা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই বিদ্যুৎ বেগে লাফিয়ে উঠে তরবারিটা নিয়েই পাশের কেওড়া গাছের ঝুঁকে থাকা বড় একটা ডাল এক কোপে কেটে দিল। ততক্ষণে রেবতী বিজয়ের বাড়ানো হাত ধরে ফেলেছে। রেবতীকে এক টানে নৌকা থেকে তুলে দুজনেই সাঁই করে উঠে গেল সেই গাছে। বড় ডালটি নৌকার উপরে ঝুলেছিল। ডালটাকে সময় মতো এবং জুৎসই মাঝির ঘাড়ে ফেলতে পারলে নৌকা যে কাত হবেই, বিজয় সে বিষয়ে নিশ্চিত ছিল। এই কৌশলটি কাজে লাগানোর জন্য তার তলোয়ার ছোঁড়া পরিকল্পনা মাফিক ঠিক কাজ হয়েছে। ডালের পতনে মাঝি আগেই কাত হয়ে নদীতে পড়ে গিয়েছে। নৌকাও কাত হয়ে ঘুরপাক খেতে শুরু করেছে। এই দশায় বিজয় নৌকার ওপর ঝুলে থাকা আরও কয়েকটা ডাল ঝপাঝপ কেটে দিল। তার ধাক্কায় নৌকোয় যে হুটুপুটি সৃষ্টি হলো, তাতে দস্যুরা সবাই গিয়ে পড়ল জলে। রেবতীর হাতে কচার মতো গরান গাছের একটা ডাল আর বিজয়ের হাতে তলোয়ার, এই দুই দিয়েই দস্যুদের জল থেকে উঠতে দিল না। দস্যুরা জলে ভাসা ডাল ধরে বাঁচার চেষ্টা করছে, তখনই তাদেরকে তলোয়ার আর লাঠি পেটা করে সাবার করে দিল। জল শান্ত হয়ে এলে নিজেদের পোশাক ত্যাগ করে মগদের পোশাক পরেই সেই নৌকাতে চড়ে ঢুকে পড়ল গভীর জঙ্গলে। পরের ঘটনা খুব স্পষ্ট। খাজা কামাল সৈন্য নিয়ে গোমান্তলীর দক্ষিণে পৌঁছে গিয়েছিলেন। বিজয় আর রেবতী মগদের তিনটে বড় নৌকাকে বেঁধে ফেলে যখন মগের পোশাক ছেড়ে নিজেদের চেনালো আর তাদের পিছনে খাজার বাহিনী এসে দাঁড়ালো, তাই দেখে মগদের লিডার জলে ঝাঁপ দিয়ে আর উঠল না। কে তাকে মারল কে জানে। জলের হুড়োহুড়িতে কুমির এসে গিয়েছিল সম্ভবত। চাঁদ লাগা জলের ঢেউয়ে চাঁদের রং যখন রূপলি থেকে লাল হয়ে গেল, বাকি জলদস্যুরা এমনিতেই পিট্টান দিল। শান্ত অনুগত অবনত মস্তকের বিজয়ের দিকে চেয়ে খাজা কামাল প্রসন্ন হলেন। মনে মনে বললেন, যে বিজয় তুমি উপহার দিয়েছ তার জন্য রাজার কাছ থেকে আমি উপহার আনবই, যে উপহার তোমার জীবনের জন্য সবচেয়ে দরকারি। জেসুইট পাদ্রীদের গির্জা উদ্বোধন করে রাজা প্রতাপাদিত্য কখন ফিরেছেন কেউ জানে না। গত রাতে যুদ্ধ শেষে খাজা কামাল সসৈন্যে ফিরে এসেছিলেন। রেবতী ও বিজয় পূজারীর কথা মতো রয়ে গিয়েছিল বনে। সকালে রাজা খাজা কামালকে ডেকে পাঠালেন। খাজা বেশ আশ্চর্য হলেন। তিনি নিশ্চয়ই সকালে ফেরেননি, কিন্তু তার আগমনের খবর সেনাপতি জানবেন না এমনটা তো আগে ঘটেনি। ধুমঘাটের রাজভবনে যে ঘরে যশোহররাজ প্রতাপাদিত্য বসে আছেন সেটা একটা পরামর্শশালা। সাধারণত এখানে তিনি খুব একটা বসেন না। 10টা নিরাপত্তা বলয় পেরিয়ে এই ঘর, কিন্তু আজ তার পূব দিকে দরজা খোলা। গলগল করে সকালের কাঁচা রোদ ঢুকছে ভেতরে। একটা বাগান দেখা যাচ্ছে। ওই বাগানের বিশেষত্ব, সম্প্রতি উত্তর ভারত থেকে 4টে ময়ূর আনা হয়েছে। প্রগাঢ় নীলের লেজ লম্বা একটা ময়ূর ওই বাগানের ঝাঁকড়া একটা লিচু গাছের ডালে বসে আপন মনে পেখম খোঁচাচ্ছে। আর একটা ময়ূরী খুব মনোযোগের সঙ্গে তা দেখছে ওই গাছের নিচে দাঁড়িয়ে। প্রতাপাদিত্য খোলা দরজা দিয়ে ময়ূর দুটিকে দেখছেন আর মনে মনে
প্রীত হচ্ছেন। এ সময় অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করলেন খাজা কামাল। আসুন সেনাপতি। মানসিংহের ছেলের বিবাহ অনুষ্ঠানের কতদূর কি করলেন? বললেন প্রতাপাদিত্য, মুখে ময়ূর দর্শনের খুশি তেমনি উজ্জ্বল। কি উত্তর দেবেন ভেবে পাচ্ছেন না খাজা। চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেন। তিনি ভেবেছিলেন মখ জলদস্যুদের কথা শুনবেন রাজা, কিন্তু তার ধারে কাছেও গেলেন না। খাজা কামাল রাজার কথার উত্তর না দিয়ে অনুনয়ের সুরে বললেন, মহারাজ, গতরাতে এ রাজ্য এক ভয়ঙ্কর আক্রমণ থেকে বেঁচে গেছে। মগ জলদস্যুরা বিপুল শক্তিতে লুটতরাজ চালাতে এসেছিল, কিন্তু বিজয়রাম অসীম সাহসে একাই তাদের কুপঘাত করেছে মহারাজ। আমাদের একটি সেনাও হত হয়নি। তার বিচিত্র যুদ্ধ কৌশল আমায় মুগ্ধ করেছে। সেনাপতি হিসেবে আমি বিজয়ের জন্য আপনার কাছে উপহার চাইতে এসেছি মহারাজ। যদি অভয় দেন তো বলি। যশোহর রাজ শান্ত মুখে বললেন, আজ আমার মন ভালো আছে, কি চান বলুন। আমি বিজয়ের জন্য রেবতীকে ভিক্ষা চাই মহারাজ। ওরা দুজন দুজনকে ভালোবাসে। যশোহর রাজ স্মিত হাসলেন, বললেন, আপনি বুদ্ধিমান, কিন্তু আজ হেরে গেছেন। রেবতীকে ভিক্ষা দেওয়ার আমি কে? রেবতী তো নিজেই নিজেকে ভিক্ষা দিয়েছে। আমার কাজ তার ইচ্ছাকে সমুন্নত রাখা, তাই করেছি। আমি নিজে দাঁড়িয়ে থেকে রেবতী আর বিজয়ের বিয়ে দিয়েছি। গত রাতে যশোরেশ্বরীর মন্দিরে পূজারী সেজে আমিই ছিলাম। মুখ ঢাকা ছিল বলে আপনারা কেউ আমাকে চিনতে পারেননি। মল্লদেবের ওখান থেকে ফেরার পথে চরের মুখে শুনলাম রেবতী মানসিংহের ছেলের সাথে বিয়েতে রাজি না। আমি তাকে জোর করে বিয়ে দিচ্ছি বলে অভিযোগ ব্যক্ত করেছে। আমিও তো সারা জীবন মোগলের সাথে যুদ্ধ করেছি। হঠাৎই নিজের মধ্যে রেবতীর হাহাকার শুনতে পেলাম, তাই সিদ্ধান্ত নিলাম ওদের বিয়ে দেব। অন্যদিকে মগ জলদস্যুদের খবর জানি, এবং এও জানি জলদস্যুদের কাট করতে বিজয়ের জুড়ি নেই। ওকে ওখানে পাঠাবো, সাথে আপনাকেও। আপনাকে অন্যভাবে বলতাম, কিন্তু দেখি মগদের বিরুদ্ধে আপনি প্রস্তুতি নিয়েই বসে আছেন, তাই আর বলিনি। খাজা কামাল চমকিত ও পুলকিত হলেন। কিন্তু মহারাজ, মানসিংহের ছেলের বিয়ে? সে ব্যবস্থা করেছি। গত রাতে যশোরেশ্বরীর মন্দিরে ঘোমটা পরা একজন নারীকে দেখেছিলেন। ওর নাম সুশীলা। ব্রাহ্মণ, ভদ্র, সুশ্রী। জগৎ সিংহের সাথে ওর বিয়ে ঠিক করেছি। বৃদ্ধ একটি লোককেও মন্দিরে দেখেছিলেন। লোকটি সুশীলার বাবা, নকিপুরের বাসিন্দা। যশোহর রাজ উঠে দাঁড়ালেন। রোদ লাগা মার্বেল পাথরের মেঝেতে তার শটান সহজ মূর্তি ঘরখানার কোনায় কোনায় বসে থাকা আবছায়াকে হাসিয়ে তুলল। ধীর পদক্ষেপে তিনি এগিয়ে গেলেন বাগানের দরজার দিকে। রোদে ভাসা বাগানের দিকে তাকিয়ে বললেন, এখন যান, দুটো অনুষ্ঠানের আয়োজন করুন। জগৎ সিংহের বিয়ে আর রেবতীর বিবাহোত্তর অনুষ্ঠান একই দিনে হবে। শুনছিলেন বাবলু ভঞ্জ চৌধুরীর লেখা গল্প রেবতী। বিশেষ কৃতজ্ঞতা সাহিত্য ভঞ্জ চৌধুরী, দিলরুবা রুবি, আবু আফফান রোজবাবু, সুলতান মাহমুদ রতন, হাফিজুর রহমান মাসুম, ডাক্তার প্রদীপ মুখার্জি, কাব্য ও ছোট্ট শিশু আরুষ। আমন্ত্রণ রইল পরবর্তী গল্প শোনার জন্য।